Dear learners, viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। Dear learners, স্পোকেন ইংলিশ এবং ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স লেভেলের নিয়মিত ক্লাস আমি আপলোড করে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, আজকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামারের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে ডিয়ার লার্নার্স, আপনাদের কাছে একটা অনুরোধ, যারা আপনারা এখনও আমার ইংলিশ টিচিং স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান। ডিয়ার লার্নার্স, চলুন শুরু করা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দুইটা ভিডিও আমি আপলোড দিয়েছি। যদিও একসাথে ভিডিওগুলো করা যেত, কিন্তু আলাদা আলাদাভাবে একবারে ভেঙে ভেঙে খুবই সহজভাবে সাবলীলভাবে যেহেতু আমি চেষ্টা করতেছি, সেজন্য আলাদা আলাদা প্রত্যেকটা ভিডিও আপলোড দিচ্ছি। এতে করে আপনাদের খুঁজে বের করতে এবং জানতে খুব সহজ হবে। তো ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি সেটা আগে জেনে নিই। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও অবশিষ্ট আছে, এ জাতীয় কথা উল্লেখ থাকলে বুঝতে হবে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে। এখন আমরা চিনব কি করে যে সেটা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট। বাংলা বাক্যের ক্রিয়াতে বা ক্রিয়ার শেষে আছো, আসি, আসেন, এসি, এসেন ইত্যাদি থাকলে বুঝতে হবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্টের যে সিম্পল স্ট্রাকচার, অর্থাৎ যে সাধারণ কথাবার্তা আমরা বলে থাকি, সেইটা বলার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। অর্থাৎ সাবজেক্ট হবে হ্যাভ বা হ্যাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এই নিয়ম ফলো করে আমরা একটা সিম্পল স্ট্রাকচার ফলো করে আমরা প্রেজেন্ট পারফেক্টের যে কথাবার্তা বলি বা যে সেন্টেন্সগুলো হয় বা যে বাক্যগুলো হয় সেগুলো তৈরি করতে পারি, মেক করতে পারি। এখন এক্সাম্পল হিসেবে এখানে আমি দিয়েছি, দেখুন, উই হ্যাভ ইটেন রাইস। এটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হ্যাভ ব্যবহার করব। যেমন আই এবং উই, এটা হচ্ছে কি ফার্স্ট পারসন দুইটাই, কিন্তু একটা হচ্ছে আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার, উইটা হচ্ছে ফার্স্ট পারসন বাট প্লুরাল। তাহলে উভয় ক্ষেত্রে আমরা কি হ্যাভটা অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারবো। এবং তার সাথে দেখুন যে ইটেন মূল ভার্বের পিপি ফর্ম দেওয়া হয়েছে, অর্থাৎ ভার্ব 3। এবার আমরা দেখব যে ইউ বা দে হ্যাভ ইটেন রাইস, সেকেন্ড পারসন সিঙ্গুলার ও প্লুরাল নাম্বার উভয় ক্ষেত্রে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবো। তাহলে আপনি কখন হ্যাভ ব্যবহার করবেন, কখন হ্যাজ ব্যবহার করবেন, এটা কিন্তু বলে দেওয়া হচ্ছে। এখন এই সব সেক্ষেত্রে আমি আরও একবার যদি বলে নিই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। এবং হ্যাজটা কখন ব্যবহার করব, একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো। এখানে দেখুন সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি ইত্যাদি ব্যবহার করেছে। অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করেছে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইট থেকে ইটেন হয়েছে। অবজেক্ট হিসেবে রাইস ব্যবহার করা হয়েছে। এইভাবে এই সেন্টেন্সগুলো গঠিত হয়েছে। এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে কি করব? নেগেটিভ করতে গেলে আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে সাবজেক্ট দিব, অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজ দিব, এরপরে নট দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 দিব, এরপরে অবজেক্ট দিব। যেমন এক্সাম্পল দেওয়া আছে, দেখুন ডিয়ার লার্নার্স, যে ইউ হ্যাভ নট ইটেন রাইস, তুমি ভাত খাও নাই। তাহলে বলছিলাম যে ইউ হ্যাভ নট ইটেন রাইস, তুমি ভাত খাও নাই। হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায় নাই। যখন আপনি প্রেজেন্ট পারফেক্টে নেগেটিভ করবেন তখন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে বাংলা বাক্য যে বাংলা বাক্য শেষে সেখানে কিন্তু নি অথবা নাই থাকবে। অর্থাৎ অন্য সকল ক্ষেত্রে আমরা বলি যে না, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ভাত খাইনি বা খাই নাই, যায়নি বা যায় নাই, এই ধরনের সেন্টেন্স আপনাকে ইউজ করতে হবে। এখন এখানে সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করলাম কি ইউ এবং হি, হ্যাভ এবং হ্যাজ অক্সিলারি হিসেবে ব্যবহার করলাম, নট দিলাম নেগেটিভ হওয়ার কারণে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিলাম, ইটেন দিলাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হিসেবে এবং অবজেক্ট হিসেবে রাইস দিলাম। এভাবে সেন্টেন্সটা গঠিত হয়েছে। একই সেন্টেন্সকে আপনি যদি এখন ইন্টারোগেটিভ করতে যান তাহলে কি করবেন? ইন্টারোগেটিভ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে অক্সিলারি ভার্ব যেটা হ্যাভ বা হ্যাজ সেটা প্রথমে দিতে হবে, সাবজেক্ট দিতে হবে মূল ভার্বের সাথে,
পাস্ট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং অবজেক্ট হবে এবং শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যেমন আমরা এখানে দিয়েছি দেখুন, হ্যাভ আই ইটেন রাইস, হ্যাভ আই ইটেন রাইস, তাহলে হ্যাভটা কি অক্সিলারি এভি, সেটা সামনে দেওয়া হয়েছে। একইভাবে দেওয়া হয়েছে হ্যাজ ইটেন রাইস, উপরেরটা ছিল হচ্ছে হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাই, আর পরে আমি কি ভাত খাইয়াছি, পরেরটা বলছে হি হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খাইয়াছে। তাহলে এইভাবে আপনি চাইলে পারে এটাকে ইন্টারোগেটিভ করতে পারেন। এবার আমরা যদি এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, অর্থাৎ একই সাথে না থাকবে এবং প্রশ্ন করা থাকবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্রথমে দিব হ্যাভ বা হ্যাজ, এরপরে নট দিব, সাবজেক্ট দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, অবজেক্ট দিব, প্রশ্নবোধক দিব। এভাবে আমরা করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমি এখানে দিয়েছি দেখুন, হ্যাভেন্ট ইউ ইটেন রাইস, তাহলে প্রথমে হ্যাভ আছে তারপরে নট আছে, দিয়ে এটা হচ্ছে কন্ট্রাকশনটা ব্যবহার করা হয়েছে এখানে, যে হ্যাভেন্ট ইউ ইটেন রাইস। একইভাবে হ্যাজেন্ট হি ইটেন রাইস, হ্যাজেন্ট হি, তাহলে এখানেও হ্যাজের সাথে নট ব্যবহার করে করা হয়েছে হ্যাজেন্ট, এবং সাবজেক্ট হিসেবে হি এবং মূল ভার্বের প্রিফর্ম হচ্ছে ইটেন, অবজেক্ট হচ্ছে রাইস, শেষে একটা প্রশ্নবোধক। এইভাবে ব্যবহার করেছে। এখন আমরা যদি এই যে সেন্টেন্সগুলো বা স্ট্রাকচারগুলো শিখলাম, সেই সেন্টেন্সটিকে যদি একটু মেক করতে চেষ্টা করি, 5টা 10টা 15টা 20টা করে যদি সেন্টেন্স তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্রিয়েটিভিটিটা অনেকটাই বেড়ে যাবে। এটা করার জন্য আমি এখানে বেশ কিছু এক্সাম্পল সেট করেছি, একইভাবে একই রকম করে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে দেখুন, এখন আমরা খুব সহজেই এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। নিচে একটু খেয়াল করুন ডিয়ার লার্নার, দেখুন নাম্বার 1 যেটা দিয়েছি, আমি একটি পাখি দেখিয়াছি, এই যে বাংলা ক্রিয়ার শেষ দেখি আসি, এই আসি দেখে আপনি বুঝতে পারবেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি শিখলাম? সাবজেক্ট হিসাবে এখানে আই, আমি, তারপরে মূল ভার্ব অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজের যেকোনো একটা, যেহেতু ফার্স্ট পারসন সেজন্য দিলাম হ্যাভ, তারপর মূল ভার্ব হচ্ছে দেখা, সি, তার প্রিফর্ম সিন, অবজেক্ট হচ্ছে একটি পাখি এ বার্ড, তাহলে আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছি। একইভাবে যদি আমরা বলি যে তুমি একটি ছবি আঁকিয়াছো, দেখুন বাংলা ক্রিয়া শেষে কি আছে? আসো, এটা দেখে আপনি বুঝতে পারবেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি হয় তাহলে এখানে আমরা সাবজেক্ট কি ব্যবহার করলাম? ইউ, অর্থাৎ তুমি। ইউর সাথে কি হবে? হ্যাভ হবে, যেহেতু সেকেন্ড পারসন তাই। মূল ভার্বের পিপি ফর্ম ড্র, এর পিপি ফর্ম ড্রন, একটি ছবি এ পিকচার, ইউ হ্যাভ ড্রন এ পিকচার, তুমি একটি ছবি আঁকিয়াছো। এরপর এটাকে যদি আমরা 3 নম্বরে করি যে আমি কাজটি করিয়াছি, এটা কি হবে? উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। দেখুন এখানে দিলাম সাবজেক্ট হিসেবে কি? আমরা, অর্থাৎ উই, তারপরে হ্যাভ, যেহেতু এটা ফার্স্ট পারসন বাট এটা প্লুরাল নাম্বার, ফার্স্ট পারসন দিয়েছি কিন্তু সেটা কি? প্লুরাল নাম্বার, এজন্য হ্যাভ হলো। এরপরে মূল ভার্ব কি? কাজ করা, করাটা কি? ডু, ডু এর প্রিফর্ম কি হবে? ডান, আর অবজেক্ট কি? কাজটি, দ্য ওয়ার্ক, তাহলে এখানে একটি কাজ থাকলে হতো এ ওয়ার্ক, যেহেতু কাজটি আছে সেজন্য হলো দ্য ওয়ার্ক। লার্নার্স আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এক্সাম্পল দিয়েছি একটা, দেখুন তোমরা পুকুরটি খনন করিয়াছো, তাহলে একইভাবে উপরের মতো ইউ হ্যাভ ডাগ দ্য ফন্ট, সে বইটি পড়িয়াছে, দেখুন সে বইটি পড়িয়াছে, হি হ্যাজ রেড দ্য বুক। এখানে ভালো করে একটু জিনিস খেয়াল করবেন ডিয়ার লার্নার্স, এই যে আমরা এখানে বানানটা দিয়েছি রিড, রিডের কি আসলে এটা কিন্তু রিড না, এটা হবে রেড। কারণ কি? যখন আমরা এটাকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যাব তখন কিন্তু উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকলে রেড উচ্চারণ হবে, রিড উচ্চারণ হবে, আর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে উচ্চারণ হবে রেড। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে, বানানটা কিন্তু একই থাকবে কিন্তু উচ্চারণটা একটু চেঞ্জ হবে। এরপরে তারা টিভি দেখে আছে, দে হ্যাভ ওয়াচড টিভি। রুমা একটি গান গাইয়াছে, রুমা হ্যাজ সাং এ সং। দেখুন এখানে রুমার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? হ্যাজ ব্যবহার করলাম। কারণ কি? কারণ হচ্ছে রুমা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা এখানে হ্যাজ ব্যবহার করছি, এবং মূল ভার্বের পিপিএম কি? সাং, সিং, স্যাং, সাং। একইভাবে আপনি অন্যগুলো সহজেই করতে পারবেন, যে মিতা ভাত রান্না করিয়াছে, মিতা হ্যাজ কুকড রাইস, থার্ড পারসনের জন্য আমরা হ্যাজ ব্যবহার করলাম। রহিম মাছ ধরিয়াছে, রহিম হ্যাজ কট ফিশ। করিম দালানটি রং করিয়াছে, করিম হ্যাজ পেইন্টেড দ্য বিল্ডিং। তাহলে এই নিচের 4টা সেন্টেন্সে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করেছি। কেন ব্যবহার করছি? প্রত্যেকটা সেন্টেন্সের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করলাম হ্যাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আর কোনো ক্ষেত্রেই অ্যা বাধা থাকবে না। অর্থাৎ আপনি এরকম চাইলে পারে হাজার, হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সাবজেক্টের জায়গায় বা অবজেক্টের জায়গায় চেঞ্জ করে দিয়ে আপনি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমি অনুরোধ করব যে উপরের মতো করে আপনিও অন্তত 10টি বাক্য তৈরি করার চেষ্টা করুন। তাহলে আপনার ক্রিয়েটিভিটিটা বাড়বে। ডিয়ার লার্নার্স, এখন আমরা এই সেন্টেন্সগুলোকে যদি বাক্যগুলোকে নেগেটিভ করতে চাই তাহলে কি করব? নেগেটিভের স্ট্রাকচার তো আমরা জেনেই আসলাম। তারপরে আরো একবার দিয়েছি যে সাবজেক্ট হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, তারপরে নট, মূল ভার্বের পাস্ট পারফর্ম প্লাস অবজেক্ট।
দেখুন, আমি প্রথমের দিকে বলছিলাম যে এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করি তখন কিন্তু না থাকে না। কি থাকে? হয় নাই, না হলে নি। অর্থাৎ আমি একটি পাখি দেখিনি অথবা আমি একটি পাখি দেখি নাই। এইভাবে আমাদেরকে করতে হয়। তাহলে ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট পারফেক্ট এর নেগেটিভ করতে গেলে আপনাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে নি অথবা নাই হবে। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি দেখুন, আমি একটি পাখি দেখি নাই। I have not seen a bird, সবই ঠিক আছে। সাবজেক্ট কি? আমি। হ্যাভ এর যেকোনো একটা ফার্স্ট পারসন এর জন্য হ্যাভ দিলাম। নেগেটিভ হওয়ার কারণে নট দিলাম। মূল ভার্বের প্রি ফর্ম দেখা, দেখার ইংরেজি কি? সি, সি এর প্রি ফর্ম কি? সিন। অবজেক্ট একটি পাখি, এ বার্ড, এভাবে হলো। এখন এইটা ২ নাম্বারটা আমরা যদি দেখি, তুমি একটি ছবি আঁকো নাই। You have not drawn a picture, আমরা কাজটি করি নাই। We have not done the work, তোমরা পুকুরটি খনন করো নাই। You have not dug the pond, সে বইটি পড়ে নাই। He has not read the book, তারা টিভি দেখে নাই। They have not watched টিভি, রোমা গানটি গায় নাই। রোমা has not sung the song। এরপরে মিতা ভাত রান্না করেনি। মিতা has not cooked rice, রহিম মাছ ধরে নাই। রহিম has not caught fish, করিম দালানটি রং করে নাই। করিম has not painted the বিল্ডিং। এভাবে আপনি খুব চাইলে পারে খুব সহজেই এগুলোকে নেগেটিভ করতে পারেন। এখন আপনি যে শিখছেন, আপনি যে জানেন, আপনি যে বুঝতে পারলেন, এটা তখনই বোঝা যাবে যদি আপনি এই উপরের মতো করে অন্তত ১০ টা সেন্টেন্স, ১০ টা বাক্য তৈরি করতে পারেন। এখন এই সেন্টেন্সগুলোকেই আমরা আবার নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ যদি করতে চাই, সেক্ষেত্রে কি করব? এই অক্সিলিয়ারি ভার্বটা আমরা প্রথমে দিব, তারপরে সাবজেক্ট দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, অবজেক্ট দিব, একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। যেমন দেখুন, আমি কি একটি পাখি দেখিয়াছি? এই যে দেখিয়াছি, আসি এটা দেখে বুঝতে পারবেন এবং শেষে প্রশ্নবোধক আছে, এটা দেখে বুঝতে পারবেন যে এটা ইন্টারোগেটিভ। এবং কিসের ইন্টারোগেটিভ? প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ। কেন? এই যে শেষে আসি আছে এটা দেখে। এখন এটা যদি আমরা করতে চাই, হ্যাভ হ্যাজের যেকোনো একটা প্রথমে, যেহেতু এটা ফার্স্ট পারসন সেজন্য আমরা হ্যাভ দিলাম। তারপরে সাবজেক্ট আই দিলাম, মূল ভার্বের পিপি ফর্ম সি এর পি ফর্ম সিন দিলাম, এ বার্ড দিলাম, শেষে একটা প্রশ্নবোধক দিলাম। অর্থাৎ হ্যাভ আই সিন এ বার্ড? হ্যাঁ, একইভাবে এখন আমরা যদি ২ নম্বরটা করি, তুমি কি একটি ছবি আঁকিয়াছো? হ্যাভ ইউ ড্রন এ পিকচার? তো আমরা কি কাজটি করিয়াছি? হ্যাভ উই ডান দ্য ওয়ার্ক? তোমরা কি পুকুরটি খনন করিয়াছো? হ্যাভ ইউ ডাগ দ্য পন্ড? সে কি বইটি পড়িয়াছে? হ্যাজ হি রেড দ্য বুক? হ্যাঁ, তারা কি টিভি দেখিয়াছে? হ্যাভ দে ওয়াচড টিভি? রুমা কি একটি গান গাইয়াছে? হ্যাজ রুমা সাং এ সং? মিতা কি ভাত রান্না করিয়াছে? হ্যাজ মিতা কুকড রাইস? রহিম কি মাছ ধরিয়াছে? হ্যাজ রহিম কট ফিশ? এবং সর্বশেষে যেটা দেওয়া আছে ১০ নম্বর, করিম কি দালানটি রং করিয়াছে? হ্যাজ করিম পেইন্টেড দ্য বিল্ডিং? আসলে এগুলো খুবই সহজ। আপনি যদি একটা সেন্টেন্স বুঝতে পারেন তাহলে কিন্তু সব সেন্টেন্সই আপনার পক্ষে বোঝা সম্ভব এবং সহজ। এবার আপনি উপরের মতো করে অন্তত ১০ টি বাক্য তৈরি করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে আপনার জন্য উপযুক্ত কিনা বা আপনি পারছেন কিনা। না পারলে আবার ফলো করুন, আবার দেখুন এবং আবার পুনরায় ট্রাই করুন। ডিয়ার লার্নার্স, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, আমরা যদি এই বাক্যগুলোকে আবার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে চাই, অর্থাৎ যেখানে প্রশ্ন করা থাকবে, নাও বলা থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এভাবে অক্সিলিয়ারি ভার্বটা হ্যাভ বা হ্যাজ প্রথমে দিব, তারপরে সাবজেক্ট দিব, নট দিব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, অবজেক্ট দিব, একটা প্রশ্নবোধক দিব। যেমন এখানে প্রথমে যে এক্সাম্পলটা আমি দিয়েছি, ডিয়ার লার্নার্স খেয়াল করুন যে আমি কি একটি পাখি দেখি নাই? অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে যখন নেগেটিভ করবেন তখন কিন্তু নি অথবা নাই হবে। হ্যাঁ, অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না, কিন্তু এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এটা হবে যে আমি কি একটি পাখি দেখি নাই? তাহলে এখানে প্রশ্ন করছে, আবার নাও বলছে। অর্থাৎ নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাভ এর যেকোনো একটা হ্যাভ দিলাম। কারণ সাবজেক্ট কি হবে? ফার্স্ট পারসন আই। এর সাথে কি হয়? হ্যাভ হয়। তারপরে নেগেটিভ হওয়ার কারণে নট, তারপর মূল ভার্ব সি, তার লার্নার্স, তাহলে বলছিলাম যে এরপরে যদি আমরা এটা করতে চাই যে তুমি কি একটি ছবি আঁকো নাই? তাহলে কি হবে? হ্যাভ ইউ নট ড্রন এ পিকচার? এরপরে এইটা আমরা কিন্তু ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করছি। আমরা এটা যদি করতে চাই, আমরা যদি এই ৩ নম্বর এক্সাম্পলটা করতে চাই, তাহলে কি আছে? আমরা কি কাজটি করিনি? তাহলে কি হবে? হ্যাভ উই নট ডান দ্য ওয়ার্ক? এরপর তোমরা কি পুকুরটি খনন করোনি? হ্যাভ ইউ নট ড্রাগ দ্য ফন্ড? সে কি বইটি পড়েনি? হ্যাজ হি নট রেড দ্য বুক? তারা কি টিভি দেখে নাই? হ্যাভ দে নট ওয়াচড টিভি? রোমা কি গানটি গায় নাই? হ্যাজ রোমা নট সাং এ সং? মিতা কি ভাত রান্না করে নাই? হ্যাজ মিতা নট কুকড রাইস? রহিম কি মাছ ধরে নাই? হ্যাজ রহিম নট কট ফিশ? করিম কি দালানটি রং করে নাই? হ্যাজ করিম নট পেইন্টেড দ্য বিল্ডিং? এভাবে আপনি চাইলে আরও উপরের মতো অন্তত ১০টা সেন্টেন্স তৈরি করতে পারেন এবং এভাবে আপনি ট্রাই করবেন এবং দেখবেন যে আপনি পারছেন কিনা। যদি আপনার পক্ষে এই সেন্টেন্স থেকে আরও ১০টা সেন্টেন্স তৈরি করা
সম্ভব হয় তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ, আপনি শিখেছেন। আর যদি না পারেন তাহলে পুনরায় আবার ভিডিওটি দেখতে পারেন বা ভিডিওটি পজ করে এই সেন্টেন্সগুলোর সাথে মিলিয়ে আপনি খাতায় আগে ১০ টি সেন্টেন্স লিখে নিতে পারেন এবং তারপরে আপনি সেই সেন্টেন্সগুলো আবার পুনরায় ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। ডিয়ার লার্নার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। যদি এতটুকু কাজে লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।